স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। আজও সকাল থেকে চলছে নগর ভবন ব্লকেট কর্মসূচি, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। সকাল 9টা থেকে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে বিক্ষোভ শুরু করেন ইশরাকের সমর্থকরা। গত কয়েকদিনের মতোই তালা ঝুলিয়ে বন্ধ রাখা হয়েছে ডিএসসিসির সব সেবা। ঢাকাবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন ইশরাক হোসেনের কর্মী, সমর্থক ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিলর, বিএনপি যুবদল, মহিলা দল, ছাত্রদল, শ্রমিক দলের নেতাকর্মীরা। দ্রুত ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে নগর ভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, দ্বিতীয় দিনের মতো চলছে ব্লকেট কর্মসূচি। কিছুক্ষণ আগে শুনানিও শুরু হয়েছে এ নিয়ে। সেখানকার যে সমর্থকরা রয়েছেন বা আন্দোলনকারীরা রয়েছেন, তারা আসলে এইসব নিয়ে কি বলছেন? আপনি জানেন যে সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি এখনো চলছে। রোদ বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু ইশরাকের সমর্থক এবং নেতাকর্মীরা এখানে রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে মূল মঞ্চে সেখানে কিন্তু বিভিন্ন গান গাওয়া হচ্ছে নেতাকর্মীদের এবং সমর্থকদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য, এবং এখনও কিন্তু সেখানে গান চলছে ইশরাককে সমর্থন জানিয়ে। এবং আমরা দেখেছি যে রোদ বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু নেতাকর্মীরা এখান থেকে সরে যায়নি। তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যতক্ষণ পর্যন্ত ইশরাককে মেয়র হিসেবে শপথ করানো না হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আগেও যেটা জানিয়েছিলাম, এই মূল সড়কে কিন্তু যে অবস্থান নিয়েছিল সেই অবস্থান নেওয়ার কারণে কিন্তু যান চলাচল বন্ধ থাকে, কিন্তু কিছুটা ভোগান্তি হয়েছে। এবং নগর ভবনেও তালা ঝুলিয়ে দেওয়ার কারণে সমস্ত কার্যক্রম বন্ধ থাকায় সেখানেও কিন্তু একটা ভোগান্তি হয়েছে। তবে তারা বলছেন যে দ্রুত এই ইশরাককে যদি মেয়র হিসেবে শপথ করানো হয় তাহলে তারা এই কর্মসূচি প্রত্যাহার করবে এবং এখান থেকে চলে যাবেন। আর তারা বলছেন যে চট্টগ্রামে যদি মেয়র হিসেবে বসতে পারেন তাহলে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কারণে, এবং তারা আরও অনেক কারণের তারা জানতে চেয়েছেন কেন ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করা হবে না। এবং নেতাকর্মীরা এবং সমর্থকরা বলছেন যে ইশরাক জনতার মেয়র, এবং সে যদি এই মেয়র হিসেবে দায়িত্ব নেয় তাহলে এই ডিএসসিসির যে উন্নয়ন কার্যক্রম রয়েছে সেটা কিন্তু আরও বেড়ে যাবে। এবং তারা বলছেন যে প্রশাসক দিয়ে কখনো সিটি কর্পোরেশন চালানো যায় না, কারণ এটা হচ্ছে নগর পিতার একজন দায়িত্ব নেবেন। তিনি দায়িত্ব নিলে আসলে এখানকার কিন্তু যারা এই উন্নয়নটা ঘটবে। এবং তারা দ্রুত ইশরাককে মেয়র হিসেবে ঘোষণার দাবি জানানোর পাশাপাশি যদি দ্রুত না দেওয়া হয়, তারা বলছেন যে তারা কিন্তু কঠোর আন্দোলন ঘোষণা করবেন। এবং তারা এখন পর্যন্ত কঠোর কোনো আন্দোলন দেননি, তবে দ্রুত যদি এই দাবি না মানা হয় তারা কিন্তু তারা কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এবং আমরা এখানে আসা যারা সেবা প্রার্থী রয়েছেন নগর ভবনে, তারাও কিন্তু বলছেন যে তারা অনেকটা দুর্ভোগের শিকার হচ্ছেন, কারণ অনেকটা না জেনেই কিন্তু এই আন্দোলনের কারণে যে কার্যক্রম যে ব্যাহত রয়েছে সেটাও কিন্তু তারা জানেন না। নগর ভবন থেকে কিন্তু এমনটাও কিন্তু জানানো হয়নি। এবং দ্রুত এই দাবি মেনে নিয়ে তারা জনগণের যে সেবা, সেই সেবাটা যেন তারা পান সেটাও কিন্তু তারা বলেছেন। কারণ আপনি জানেন যে এখানে নগর ভবনে কিন্তু বিভিন্ন সেবা কার্যক্রম কিন্তু আর রয়েছে যেগুলো কিন্তু এখন ব্যাহত হচ্ছে। দক্ষিণের নগর ভবনের সামনে থেকে ফরহাদুজ্জামান জানাচ্ছিলেন ব্লকেট কর্মসূচি নিয়ে সব শেষ। চট্টগ্রামে ডাক্তার সাহাদাত হোসেন মেয়র হিসেবে শপথ নিতে পারলে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের শপথ নিতে ইশরাক হোসেনের কি দোষ, এমন প্রশ্নই করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর খিলক্ষেতে গণ অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এমন কথা বলেন। হঠাৎ একটা রাষ্ট্রীয় দায়িত্ব, গুরুতর দায়িত্ব পেয়ে গেছে, এই জন্য কথাবার্তার ভারসাম্যহীনতা রয়েছে। তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে, সে তার শপথ নেওয়ার কথা, কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো হচ্ছে। তাহলে চট্টগ্রামের যে আমাদের সাদাত, সে কি করে মেয়র হতে পারলো? ঢাকা দক্ষিণ সিটির মেয়রের বিষয়টি আদালতে বিচারাধীন। এ নিয়ে আইনি জটিলতার সমাধান হলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে সাভার যুব সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বলেন, ইশরাক হোসেনের বিষয়ে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।
এই ধরনের বড় ডিসিশন একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। কারাগারে পাঠানোর 24 ঘন্টার কম সময়ের মধ্যে জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সকালে ঢাকার সিএমএম মোস্তাফিজুর রহমানের আদালত তাকে জামিন দেয়। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়া আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকাকে। তাকে গ্রেপ্তারের পর থেকেই উঠে সমালোচনার ঝড়। বিবৃতি দেয় এনসিপি সহ অনেকেই। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা এনসিপি সহ নানা শ্রেণী পেশার মানুষের তীব্র সমালোচনার মুখে বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার রূপালী পর্দার নায়িকা নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন আদালত। পুলিশের প্রতিবেদন সাপেক্ষে 22 মে পরবর্তী শুনানির দিন ঠিক থাকলেও মঙ্গলবার সকালেই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তারই জামিন মঞ্জুর করেন। আদালত ন্যায় বিচার করেছে এবং একটি ইনোসেন্ট এবং দিস পারসন ওয়াজ নট ইন দ্য কান্ট্রি, তাকে অ্যারেস্ট করাটা হয়তো বা যুক্তিযুক্ত ছিল না এবং তাকে আজকে বেল সিকিউর করায় আমি মনে করি দ্য কোর্ট অ্যান্ড দ্য জাস্টিস সিস্টেম অফ বাংলাদেশ হ্যাজ ডান ইটস পার্ট। আইনজীবীরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনায় যে মামলা হয়েছে সে সময় ফারিয়া ছিলেন দেশের বাইরে। যেহেতু উনি দেশের বাইরে ছিলেন, আপনারা জানেন জুলাই 9 তারিখ থেকে অগাস্টের 14 তারিখ পর্যন্ত উনি কানাডায় অবস্থান করছিলেন এই মামলার ঘটনার সময়কালের অনুসারে। তো সে মর্মে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আজকে ওনার জামিন মঞ্জুর করেছেন। আমরা অলরেডি প্রসেস স্টার্ট করেছি, আমরা বেল বন্ড জমা দিয়েছি আদালতে। এখন বাকিটা বিচারিক প্রক্রিয়া, জেল হাজতে কাগজটা পৌঁছাতে যত সময় লাগে। গত 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ভাটারা থানায় হস্তান্তর করে। অভিনেত্রীর জামিন নামঞ্জুর করার পর থেকেই গ্রেপ্তারের বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা চলতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। মামলার অপর আসামিদের মধ্যে আছেন অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, জায়েদ খান সহ 17 অভিনয়শিল্পী। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। দাগ যেখান থেকেই আসুক না কেন, তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো বিশ্বখ্যাত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব আরও জানান, আইনে ইন্টারনেট বন্ধের ধারা বাতিল করা হচ্ছে। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, এই ইন্টারনেট সেবার কারণে দেশের জাতীয় স্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। স্টারলিংককে জাতীয় নিরাপত্তা কোড মেনে চলতে হবে। তিনি আরও বলেন, স্টারলিংকের ইন্টারনেট বন্ধ করা বা নিয়ন্ত্রণের সুযোগ নেই। বাংলাদেশ গেটওয়ে ও ডিভাইস পর্যবেক্ষণ করতে পারবে। স্টারলিংকের মাধ্যমে গ্রাম ও শহরের সবাই সমান ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন। এছাড়াও যেসব এলাকায় এখনও ফাইবার কিংবা দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছায়নি, সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। আনঅথরাইজড ডিভাইস বাংলাদেশের সীমানায় না ঢুকে, বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায়, সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলোর জন্য এনওসি নিতে হবে। তো আমরা যেহেতু হাজার হাজার ডিভাইস আলাদা করে এনওসি দিতে এটা প্রসেসগত জটিলতা তৈরি হবে, সেজন্য আমরা বলেছি গ্রুপ অফ ডিভাইসকে একই এনওসির আওতায় ব্যাচ করে আনা যাবে। আওয়ামী উদ্যোগ ছিল, সেখান থেকে আমরা সরে এসেছি এবং সাইবার নিরাপত্তা আইনে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতিও দিয়েছি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যৌথ সভা শেষে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যুক্ত হব সেখানে। বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। বাংলাদেশ জাতীয়তার দলের উপরে সবসময় গুরু দায়িত্ব এসে পড়ে। সেই দায়িত্ব হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার দায়িত্ব। সেই দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলবার দায়িত্ব। সেই দায়িত্ব হচ্ছে শহীদ জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের দেশের বেগম খালেদা জিয়া যে স্বপ্নকে বাস্তবায়িত কাজ করতে শুরু করেছিলেন, এখন যে তরুণ নেতা নতুন স্বপ্নের মধ্য দিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে নেতৃত্ব দিচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তাদের সমস্ত স্বপ্নগুলোকে, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা, মানুষের আশা আকাঙ্ক্ষা গুলোকে বাস্তবায়িত করবার জন্য আজকে বিএনপির প্রতিটি নেতা কর্মীকে অত্যন্ত
অত্যন্ত সজাগ এবং সচেতন ভাবে তাদেরকে কাজ করতে হবে এবং রুখে দাঁড়াতে হবে যে কোনো জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের যে কোনো পর্ব আদালতের অনুমতি নিয়ে গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে প্রচার করা যাবে। ফেসবুকে এক পোস্টে এই কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের যে কোনো পর্ব আদালতের অনুমতি নিয়ে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে প্রচার করতে পারবে গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমগুলো। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা হচ্ছে, তবে একটু সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি একথা জানান। তবে মহার্ঘ ভাতা কত শতাংশ হচ্ছে তা পরে জানা যাবে বলেও জানিয়েছেন তিনি। মহার্ঘ ভাতা প্রদানে বাজেটে অর্থ বরাদ্দের জন্য বিশেষ বিবেচনা করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। না, আমি এটা নিয়ে আমি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে, আমি ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপবিভাগে অভিযান চালিয়েছে দুদক। দুপুরের দিকে পদোন্নতি প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এ অভিযান পরিচালিত হয়। দুদক কর্মকর্তারা জানান, মৌখিক পরীক্ষায় ফেল করার পরও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপসহকারী প্রকৌশল রূপক চন্দ্র দাসকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়। 21শে এপ্রিল দেওয়া অফিস আদেশ অনুযায়ী রূপক সহ আরও 3 জনকে এ পদোন্নতি দেওয়া হয়। এটি জানাজানি হলে ওই প্রকৌশলীর পদোন্নতি বাতিল করা হয়েছে। এ ঘটনায় বিস্ময় ও বিতর্কের সৃষ্টি হয়েছে সিটি কর্পোরেশনের ভেতরে ও বাইরে। আর সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সাথেই থাকুন।